আজ আমাদের বেনারস সফরের দ্বিতীয় দিন। আজকে আমরা যাব বেনারসের উত্তর দিকে অর্থাৎ সারনাথে, তার সঙ্গে আদি কেশবঘাট, নোমঘাট। কিন্তু ওখানে যাবার আগে প্রথমে আমরা যাব কালভৈরব মন্দিরে, সেখানে আমরা পুজো দেব। সেখান থেকে যাব মহামৃত্যুঞ্জয় মন্দির, তারপর আমরা চলে যাব সারনাথের দিকে। সারনাথে যাবার অটো কোথা থেকে পাবেন, কত টাকা তার ভাড়া, কোথায় কেনাকাটা করবেন, আর বিশ্বনাথ দর্শন কিভাবে করবেন, সেটা জানতে গেলে কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে। এসে গেলাম কালভৈরব মন্দিরে যাবার রাস্তার মুখে। কালভৈরব মন্দিরে যেতে গেলে আপনাদের এরকম সরু গলি, সরু রাস্তা ধরে হেঁটে যেতে হবে। পথের দুপাশে পাবেন রকমারি প্রচুর দোকান। তবে আমি আপনাদের সাজেস্ট করব মন্দিরের কাছাকাছি এসে কোনো একটা দোকান চয়েস করে সেখান থেকে পুজো সামগ্রী কিনুন এবং আপনাদের জুতো চটি সেখানে রেখে দিয়ে মন্দিরে প্রবেশ করুন। কালভৈরব হলো শিবেরই একটি রুদ্র রূপ, যে সর্বকালে অনন্ত। কালভৈরবের মূর্তিটি এখানে আদি শঙ্করাচার্য নিজের হাতে প্রতিষ্ঠা করেছিলেন। এর পুজো হয় তান্ত্রিক মতে। কালভৈরব হলেন কাশীর রক্ষাকর্তা, আর লোকেরা বিশ্বাস করেন যে সমস্ত রকমের বাধা বিপত্তি, দুঃখ দুর্দশা সমস্ত কিছুর হাত থেকে রক্ষা করেন কালভৈরব। কালভৈরব মন্দিরের পাশেই রয়েছে মহামৃত্যুঞ্জয় মন্দির। মৃত্যুঞ্জয় অর্থাৎ মৃত্যুকে যে জয় করেছে, এটিও শিবের মন্দির। সবাই বিশ্বাস করেন যে এই মন্দিরে এসে পুজো দিলে তাহলে হঠাৎ মৃত্যু বা অপঘাতে মৃত্যুর হাত থেকে ভগবান শিব তাদেরকে বাঁচাবেন। মহামৃত্যুঞ্জয় মন্দিরের সামনেই মাটির গ্লাসে বেনারসের স্পেশাল চা খেয়ে নিলাম। যেতে যেতে সামনেই পড়ল কাশী স্টেশন। সেটাকে পেরিয়ে সোজা চলে এলাম নোমঘাট। এই নোমঘাটে ঢোকার কোনো এন্ট্রি ফি নেই। নমো অর্থাৎ নমস্কার, অর্থাৎ বেনারসে সবাইকে অভ্যর্থনা। পুরনো খিড়কিয়া ঘাটকে পুনর্নির্মাণ করে এই নোমঘাট তৈরি করা হয়েছে। সবচেয়ে উঁচু নমস্কার হাতটা 75 ফুট লম্বা, তারপরে দুটো 25 ফুট করে লম্বা, আর সবচেয়ে ছোট নমস্কার হাতটি 15 ফুট লম্বা।
এখানে এসে যে কেউ হাঁটাহাঁটি, যোগব্যায়াম ইত্যাদি করতে পারবে। এছাড়াও একটা উন্মুক্ত থিয়েটার, একটা গ্রন্থাগার, বেনারসি খাবারের একটা ফুড কোর্ট আর ছবি তোলার প্রচুর অপশন। পাশেই কাশী স্টেশন আর গঙ্গার ওপর দিয়ে চলেছে মালব্য ব্রিজ, যেটা মদনমোহন মালব্য, যিনি বেনারস ইউনিভার্সিটির অন্যতম প্রতিষ্ঠাতা ছিলেন, তার নামে নামাঙ্কিত। ঘাটেতে আছে প্রচুর নৌকো, আপনি চাইলে এখানে নৌকো ভ্রমণ করতে পারেন। তাছাড়া এখান থেকে নৌকো নিয়ে আপনি সোজা চলে যেতে পারেন কাশী করিডোর, সেখানে গিয়ে বাবা বিশ্বনাথকে পুজো দিয়ে আবার ফেরত চলে আসতে পারেন এই নোমো ঘাটে। নোমো ঘাট থেকে বাঁক নিয়ে উপরের রাস্তায় উঠে আসতেই সামনেই পড়ছে পুরনো কাশীর ধ্বংসাবশেষ আর তার সঙ্গে লাল খানের সমাধি স্মৃতি। 20 টাকা দিয়ে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার টিকিট কেটে এর ভেতরে আপনি ঢুকতে পারবেন, আর এর ভেতরে ছবি তোলায় কোনো নিষেধ নেই। কাশী রেল স্টেশন তৈরি করতে গিয়ে প্রাচীন কাশী নগরীর এই ধ্বংসাবশেষ এখানে খুঁড়ে পাওয়া যায়। খ্রিস্টপূর্ব 800 বছর আগে থেকে 1700 খ্রিস্টাব্দ অবধি এই এত বছর ধরে কাশী নগরীর জীবনযাত্রার নিদর্শন এখানে পাওয়া যায়। পাশেই লাল খানের সমাধি, যিনি কাশীর প্রথম রাজা মহারাজ বলবন্ত সিংয়ের একজন বিশ্বস্ত মন্ত্রী ছিলেন, যিনি ধর্মনিরপেক্ষ সুশাসন চালাতে সাহায্য করেছিলেন। এসে পৌঁছলাম আদি কেশব মন্দিরের প্রাঙ্গণে। আদি কেশব ঘাটের পাশে নির্মিত এই মন্দিরটি বেনারসের সবচেয়ে প্রাচীন মন্দির। আদি কেশব ঘাট বর্তমানে রাজঘাট নামেই পরিচিত। প্রাচীনকালে কাশীর ব্যবসা বাণিজ্য এই ঘাটের ওপর নির্ভরশীল ছিল। স্কন্দ পুরাণে লিখিত আছে যে ভগবান বিষ্ণু তার নিজের এই মূর্তি তিনি তার নিজের হাতে এখানে তৈরি করেছিলেন। আদি কেশব ছাড়াও এখানে জ্ঞান কেশবেরও মূর্তি আছে, আর তার সঙ্গে আছে সঙ্গমেশ্বর আর পঞ্চদেবতার মূর্তি।
মন্দিরের পাশেই বরুণা নদী আর গঙ্গা নদীর সঙ্গমস্থল। উত্তরে এই বরুণা আর দক্ষিণে অশ্বিনী নদী, এই দুটোর মাঝখানের জায়গাটাই তো বারাণসী। আদি কেশবঘাট দেখার পরে চললাম আরও একটি প্রাচীন এবং অত্যন্ত ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ জায়গা দেখতে, সেটা অবশ্যই সারনাথ। বৌদ্ধ ধর্মাবলম্বী মানুষদের কাছে চারটি স্থান অত্যন্ত পবিত্র এবং তীর্থস্থানও বটে। সেটার মধ্যে প্রথম হলো লুম্বিনী, যেখানে ভগবান বুদ্ধ জন্মগ্রহণ করেছিলেন। তারপরে হচ্ছে বুদ্ধগয়া, যেখানে ভগবান বুদ্ধ তার প্রথম জ্ঞানের আলো পেয়েছিলেন। তারপরে হচ্ছে সারনাথ, যেখানে বুদ্ধ তার শিষ্যদের কাছে প্রথম বাণী প্রচার করেছিলেন। এবং শেষ হচ্ছে কুশীনগর, যেখানে ভগবান বুদ্ধ তার দেহ রেখেছিলেন। প্রথমেই এসে ঢুকলাম মূলাগন্ধা কুটিবিহার মঠে। ঢুকতেই সামনে পড়ল বিশাল বড় ঘণ্টা, যেটা জাপান থেকে গিফট পাওয়া গেছে। সমস্ত দেয়াল জুড়ে হাতে আঁকা ছবির মাধ্যমে বুদ্ধের জন্ম থেকে তার জ্ঞান লাভ অবধি তার জীবন কাহিনী তুলে ধরা হয়েছে। মঠের পাশেই বুদ্ধিস্ট ইনফরমেশন সেন্টার। তার পাশ দিয়ে গেট ধরে এগিয়ে গেলাম বোধি মণ্ডপের দিকে। এই বোধি মণ্ডপে ঢুকেই প্রথমেই বাঁহাতে পড়বে বিশাল বড় একটা ঘণ্টা। এটি অষ্টধাতু নির্মিত আর এসছে জাপান থেকে। এই ঘণ্টার উল্টো দিকে রয়েছে বিশাল বড় অশ্বত্থ গাছ, যেটা বুদ্ধগয়ার বোধিবৃক্ষের অংশ, যার নিচে বসে ভগবান বুদ্ধ বোধি লাভ করেছিলেন। ডান দিকে একটা ঘরে রাখা আছে বৌদ্ধদের ধর্মচক্র। এসে পৌঁছলাম অশ্বত্থ গাছের নিচে। এখানে ভগবান বুদ্ধের এবং তার প্রথম 5 শিষ্যের সুন্দর মূর্তি রয়েছে। এই 5 শিষ্যের কাছেই তিনি এখানেই তার প্রথম বাণী প্রচার করেছিলেন।
এসে পৌঁছলাম জাপানিজ টেম্পলে। জাপানিজ মন্দিরের পাশেই রয়েছে বিশ্ব শান্তি স্তূপ। এসে পৌঁছলাম কাম্বোডিয়ান টেম্পলে। এই কাম্বোডিয়ান টেম্পলের চারপাশে ঘুরতে ঘুরতে হঠাৎ পেছন দিকে চোখে পড়ল ময়ূর। সামনেই চৌখণ্ডী স্তূপ। এখানেই ভগবান বুদ্ধের তাঁর পরবর্তীকালের প্রথম 5 শিষ্যের অধিলাভের পর প্রথম দেখা হয়। সবকিছু দেখার পরে ফেরার পথে ভারত সেবাশ্রম মঠের কাছে বাবলুদার পানের দোকানে দাঁড়ালাম। আর এই বাবলুদার পানের দোকানের পান খেতে গেলে আপনাকে আমাদের অটো ড্রাইভার পাপ্পুদার সঙ্গে অবশ্যই যোগাযোগ করতে হবে। বারাণসী জংশন স্টেশন থেকে এসে দশাশ্বমেধ ঘাটের দিকে তাকাতে প্রথমেই পড়বে গির্জাঘর মোড়। এই সেই গির্জা, আর বাঁদিকে আপনি পাবেন সারনাথ যাবার অটো। গির্জাঘর মোড় থেকে দশাশ্বমেধের দিকে আরেকটু এগোলেই পড়বে গোদওয়ালি মোড়। এই গোদওয়ালি মোড়ের বাঁদিকে সোজা গেলে প্রথমে পড়বে বিশ্বনাথ মন্দিরের অফিস, তারপরে বিশ্বনাথ মন্দিরের 4 নম্বর গেট।
আর এই গোদবাড়ি মোড়ের ডান দিকে সোজা চলে গেলে পড়ছে জঙ্গমবাড়ি মঠ, আর এই জঙ্গমবাড়ি মঠের দিকেই পড়ছে কানুবাবুর হোটেল। আজকে আমরা সন্ধ্যাবেলা বিশ্বনাথ দর্শন করব, তাই গোদবাড়ি মোড় থেকে সোজা চলে এলাম কাশী বিশ্বনাথ টেম্পলের অফিসে। লাইনে দাঁড়িয়ে অযথা সময় নষ্ট করব না বলে কেটে নিলাম 250 টাকার বিনিময়ে সুগম দর্শনের টিকিট। এই সুগম দর্শনের টিকিট কাটলে আপনি একমাত্র 4 নম্বর গেট আর নয়তো কাশী করিডোর দিয়ে এই বিশ্বনাথ টেম্পলে ঢুকতে পারবেন। এবার আপনাদের দেখাই বারাণসীতে কিছু কেনাকাটার জায়গা। গোদবাড়ি মোড় থেকে দশাশ্রমের যাওয়ার রাস্তার দুদিকে প্রচুর কেনাকাটার দোকান। বাঁহাতে পড়ল বিশ্বনাথ মন্দিরে 1 নম্বর গেটে যাওয়ার গলি। এটাই সেই ফেমাস বিশ্বনাথ গলি। প্রায় সব ধরনের কেনাকাটার দোকান এই গলিতে আছে। এই গলি দিয়ে খানিকটা এগোলে বাঁহাতে পড়বে একটা দুর্দান্ত রাবড়ির দোকান। তাহলে আপনারা ভালো করে দোকানগুলো দেখুন, আর আমরা ততক্ষণে কেনাকাটাটা সেরাই ফেলি। তবে যাবার আগে বলে রাখি, আজ সারাদিনের উত্তর বেনারস যে ঘুরলাম তার কস্টিং পড়েছিল অটোতে 1600 টাকা। আর পাপ্পুদার মোবাইল নাম্বার নিচে ডেসক্রিপশানে দেওয়া রইল। পাপ্পুদার অটোতে ঘুরলে আর কি কি ফেসিলিটি পাবেন সেটা দেখতে গেলে এর পরের ভিডিওটাও কিন্তু দেখতে হবে। এর পরের দিন আমরা বেনারসের কিছু দুর্দান্ত মন্দিরে ঘুরব, তার সঙ্গে রামনগর ফোর্টও যাব। আর যাব বেনারসে যেখানে বেনারসি শাড়ি তৈরি হয় সেই ফ্যাক্টরিতে, আর সেটা আমাদের চিনিয়ে নিয়ে গেছিল পাপ্পুদা। তাহলে আজকের মতো বিদায় জানাচ্ছি, আবার দেখা হবে পরের পর্বে।